আইপ্যাক আগে পুরো মিটিংগুলো একদম। কন্ডাক্ট করতো এবং আপনাদেরকে সেই অনুযায়ী কথা বলতে হতো, হয়তো সেই রকম একটা চাপিয়ে দেওয়ার হতো। একদম। দেখুন, বলা হয় না যে রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্র গড়ে ওঠে তাদের রাষ্ট্র ভেঙে পড়ে, দলের মধ্যে যদি সংস্থা গড়ে ওঠে যে দলকে নিয়ন্ত্রণ করে, তখন খুব মুশকিল হয়ে যায়। আপনার নিয়ন্ত্রণ দলের হাত থেকে যখন কোনো কর্পোরেট সংস্থার হাতে চলে যায়, ম্যানেজমেন্ট পাশ করে আসা একদল ছেলে মেয়ে যখন রাজনীতিতে 30, 40, 50 বছরের বেশি অভিজ্ঞ লোকেদেরকে বলে যে আপনাকে এটাই করতে হবে, আপনি এটা না শুনলে কালকে আপনার পদ থাকবে না, তার রেকমেন্ডেশনে সে একটা প্রতিনিধি তৈরি করতে পারবে না, তখন সেখানে নিচুতলার মধ্যে এবং নেতৃত্বের মধ্যে ক্ষোভ খুব স্বাভাবিক। সেটা হয়েছে। আমরা এই দলে আমাদের অরূপ রায় চেয়ারম্যান এবং বিপ্লব মিত্র, আমরা ডেমোক্রেটিক্যালি আলোচনা করি। আপনি যদি এখনই বলেন, আমি এক্ষুনি স্টেট প্রেসিডেন্টকে ফোনে পেয়ে যাব এবং ন্যাশনাল চেয়ারম্যানকেও ফোনে পেয়ে যাব। এই স্বাধীনতা আমাদের কাছে রয়েছে যে আমরা ওই সমস্ত ভুঁইফোড় সংস্থা বাদ দিয়ে দলকে দলের অভিজ্ঞতার মাধ্যমে আমরা চালাবো। আবার ওটাই কি দুর্নীতির এত 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 যে দুর্নীতি, সেটাই কি কারণ? এখন সেই স্বচ্ছতা নিয়ে আসতে চাইছে একটা অন্যতম কারণ, যেটি সাবিনাদিও মেনশন করেছেন ছোট্ট করে। দেখুন, আজকে গাজল বিধানসভা ব্লকে একটি ব্লক প্রেসিডেন্টের নামে একটি এফআইআর হয়েছে। সেই লোকটির তদন্তের মুখে পড়েছে। তার দোষ থাকলে সেটা দোষ আছে, সেটা প্রশাসন দেখবে। প্রশ্ন দাঁড়ায় যে সে এত সাহস কোথা থেকে পেল? সে যে এই দুর্নীতিটা করছিল, কেন করছিল? আমার মনে হয় এই জিনিসটাকে খুব ভালো করে আনার্ট করা দরকার আছে যে এই দুর্নীতির উৎস কী, কার মদতে, তার মাথায় কার হাত ছিল। 23 সালের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আইপ্যাক এবং এক শ্রেণীর লোকেদের তাদের ভূমিকা আপনারা এই জেলা সাংবাদিক আপনারা সকলেই জানেন। এই 23 সালের টিকিট বন্টন নিয়ে সাধারণ অনেক এখানে কর্মী আছে, আপনি জিজ্ঞাসা করুন, অনেকের মধ্যে ক্ষোভ আছে যে আমি ভালো কাজ করেছিলাম, আমাকে টিকিটটা দেওয়া হয়নি, কারণ আমি আইপ্যাক এবং এক শ্রেণীর নেতার কথাতে আমরা সেরকম যেটা অনৈতিক কাজটা করতে রাজি হইনি, তাই না? দিতে পারেনি, পরিষ্কার আপনি বলতে পারেন সেটা। সেই জায়গা থেকে দলকে বের করে আনা আগামী দিনে যাতে এই ধরনের কোনো কিছু না। কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আপনি কেম্যান আইল্যান্ডের একটা লিঙ্ক পাওয়া গেছে যেখান থেকে মানি ট্রেল হয়েছে। আগামী দিনে মালদার সাথে বাংলাদেশেরও ট্রেল পেতে পারেন। তৃণমূল কংগ্রেসের কারোর বাংলাদেশে হয়তো সম্পত্তি আছে, সেটাও ইডি তদন্ত করুক, সিআইআর ড্রন আপ করে। আমরা চাইছি স্বচ্ছতা, আমরা চাই যেন এই ধরনের এলিমেন্ট তৃণমূল কংগ্রেসে না থাকে। আমাদের কর্মীরা স্বচ্ছভাবে লড়াই করবে। বাংলাদেশের সঙ্গে লিঙ্ক আছে এমন তো জেলা তৃণমূল কমিটির প্রথম সারির, এমনও বলা যেতে পারে যে একেবারে প্রথম মুখ যিনি, তারও তো আছে হয়তো। যদি সাংবাদিক, আপনি একজন প্রথম শ্রেণীর সাংবাদিক, আপনার কাছে এই তথ্য থাকে, তাহলে আমি বলবো যে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আগামী দিনে যখন ইডি যখন ইসিআইআর লঞ্চ করবে, তখন আমার স্টেটমেন্টের ভিত্তিতে এবং আপনার এই বক্তব্যের ভিত্তিতে তদন্ত আরও শক্তিশালী হবে। মদন মিত্র আপনাদের সঙ্গে এসছে গতকাল রাত্রিবেলা মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র আমাদের ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়িতে গিয়েছিলেন। দিদি তো গিয়েছিলেন। এবার ডেপুটি লিডারের সাথে আমার কথা হয়েছিল। তারপরে মদন মিত্র একজন অত্যন্ত সিনিয়র এমএলএ। বুঝতে হবে, যখন মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্যর মতন মানুষেরা যখন কোনো সিদ্ধান্ত নেন, আপনি সবাইকে খারাপ বলতে পারবেন না, সবাইকে বলবেন না সে অপরচুনিস্ট। আজকে মদন মিত্র দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেসের লড়াই করেছেন, নির্বাচনের পরেও ছিলেন, কিন্তু উনি ক্রমশ বুঝতে পেরেছেন যে আগামী দিনে ওই পদ্ধতিতে দল চলবে না। এখনও পর্যন্ত দলের যে স্ট্রাকচার ওখানে তৈরি, যেখানে ওনাকে মান্যতা দিতে হচ্ছিল, শুধু গালাগালি, শুধু কতগুলো ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধ, এই দিয়ে পলিটিক্যালি এগোনো যায় না। শুনুন, ওয়েলে নেমে কাগজ ছোঁড়ার দিন শেষ। এখন বিরোধিতারও ফরম্যাট পাল্টেছে। কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হবে, বিরোধিতা নিশ্চয়ই থাকবে, তার সাথে সরকার যদি ভালো কাজ করে সেটাকে আমাদের অ্যাকসেপ্টও করতে হবে। এই